এক সময়কার কথা। এক নববিবাহিত বরবউ ঘোরার জন্য শহরের দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় একটা গাছ দেখা যায়, আর দুজনে ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। ওই গাছটায় একটা শাকচুন্নির ঘর হয়। আরে বা, এত সুন্দর বউ তো আমি কখনো দেখিনি। তারপর ওই শাকচুন্নি সিধা ওর শরীরে ঢুকে পড়ে। আরে, এটা কে ছিল? এ হঠাৎ আমাকে কে ছুলো? আরে প্রিয়তমা, কি হলো? তুমি ঠিক আছো তো? শোনো না, আমার শরীর ভালো লাগছে না। চলো বাড়ি ফিরে যাই, অন্য কোনো দিন ঘুরতে চলে যাব। তারপর ওরা গ্রামের দিকে ফেরত চলে যায়। পরে রাত হওয়ার পর মিনা বিছানায় বসে থাকে। কিছুক্ষণের মধ্যে ওর চুল লম্বা হতে লাগে, আর দেখতে দেখতে ও শাকচুন্নিতে বদলে যায়। তখনই লালিয়া ওখানে এসে পড়ে, আর মাটিতে ওর চুল দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, এত লম্বা চুল কার? আরে, এর তো মিনার। কিন্তু কাল অবধি তো এর চুল ছোট ছিল, হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? তারপর ও মিনার দিকে এগিয়ে যায় আর ওর কাছে বসে যায়। আরে মিনা, তোমার চুল কত বড় ছিল, কিন্তু আমাকে কোনোদিন তো জানতে দাওনি। যেই মাত্র লালিয়া মিনার মাথার থেকে ঘুমটা সরাতে লাগে, ওই শাকচুন্নি আওয়াজ করতে লাগলো। এই, খবরদার! আমার আঁচলকে হাত লাগিয়েছিস তো? এটা শুধু আমার। হাত লাগাবার কথা ভাববিও না। আরে মরে গেলাম রে! এ কিরম আওয়াজ? আরে প্রিয়তমা, এ কিরম অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করছো? আমার সঙ্গে মজা করো না। আর যেমনই লালিয়া মিনার ঘুমটা সরায়, আরে বাহ, আমি যেরকম ভেবেছিলাম তুমি তো ওর থেকেও বেশি সুন্দর লাগছো। কিন্তু প্রিয়তমা, এরম অদ্ভুত অদ্ভুত আওয়াজ কেন বের করছিলে? কিছুক্ষণের জন্য তো আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর লালিয়া শুতে চলে যায়। তখন আবার মিনা শাকচুন্নিতে বদলে যায়। আর ঘর থেকে বেরিয়ে পড়ে। ওখানে ঘরের বাইরে একটা লোক শুয়ে থাকে। ও ওকে উঠিয়ে নেয় আর হাওয়াতে উড়ে যায়। আরে মরে গেলাম রে! এটা কে? আরে মরে গেলাম রে! আমি তো হাওয়ায় উড়ছি। আরে মরে গেলাম রে! আরে এটা তো একটা শাকচুন্নি। আরে মরে গেলাম রে! তারপর শাকচুন্নি ওকে নিয়ে গুফার ভেতরে চলে যায় আর ওকে আটকে রাখে। এই, বেশি আওয়াজ করবি না, না হলে তোর মুন্ডুটা মাথার থেকে আলাদা করে দেব। ব্যাস, আমার আর এক মহিলার দরকার। তারপর তোদের দুজনের বলি দেওয়ার পর আমি শাকচুন্নিদের জাত থেকে রক্ষা পেয়ে যাব। তারপর ওই শাকচুন্নি ওই লোকটাকে আটকে দিয়ে নিজের বাড়ি চলে আসে। তারপর পরের দিন মিনা ঘর পরিষ্কার করতে থাকে। আরে মিনা, তোমার চুল ছোট কি করে হয়ে গেল? কাল রাতে তো বড় ছিল, হঠাৎ ছোট কি করে হয়ে গেল? তুমি এত কি ভুল ভাল বকছো গো? আমার চুল তো প্রথম থেকে এরমই। তারপর লালিয়া হয়রান আর বিরক্ত হয়ে যায়। ও কিছু বুঝতে পারে না।
তারপর রাত হওয়ার পর ও আবার নিজের ঘরের দিকে চলে যায়। ও আবার মাটিতে লম্বা চুল দেখতে পায়। ও ওটা দেখে আশ্চর্য হয়ে যায়। আরে এ কি, এটা তো সেই চুল, এ তো আরো বেশি লম্বা হয়ে গেছে। এটা কি করে হতে পারে? তারপর ও মিনার কাছে যায়। মিনা শাকচুন্নিতে বদলে গিয়ে বসে থাকে। আরে মিনা, তোমার চুল আবার লম্বা হয়ে গেছে। আজকে সকালে তো ছোট ছিল না, এটা আবার কি করে হতে পারে? তুমি আমার সঙ্গে মশকরা করছো না তো? মিনা, 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 মিনা। শাকচুন্নি ওকে পাত্তা দেয় না। লালিয়া অনেকক্ষণ ধরে ওর নাম ধরে ডাকতে থাকে। আরে এ কি অসভ্যতামি! আমি কি কোনো পাগল যে এতক্ষণ ধরে তোমাকে ডাকছি? তারপর যেমনই ও মিনার ঘুমটা সরায়, ও আশ্চর্য হয়ে যায়। আর মাটিতে পড়ে যায়। এসো না আমার রাজা, কি হলো, ভয় কেন পেলে? আরে মরে গেলাম রে, এ তো একটা শাকচুন্নি। হে ভগবান, আমার বউ কোথায় গেল? হ্যাঁ গো, আমি তো তোমার স্ত্রী, তুমি আমায় চিনতে পারলে না? ব্যাস, আজ রাতটুকু আমি এক মহিলার বলি দিয়ে দিই, তারপর আমিও এক মহিলা হয়ে যাব। তারপর আমরা সব সময়ের জন্যে একসাথে থাকতে পারবো। হে ভগবান, এই শাকচুন্নি তো কোনো মহিলার খোঁজ করছে। তারপরে শাকচুন্নি এক মহিলাকে বাইরে শুয়ে থাকতে দেখে। ও ওকেও উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়। আরে কে কে, আমি মরে গেলাম রে! এই কে যে আমায় হাওয়ায় উড়াচ্ছে? আরে গ্রামের লোকেরা, আমার প্রাণ বাঁচাও, কেউ তো আমায় বাঁচাও, আমি মরে গেলাম রে! হে ভগবান, এ তো সেই মহিলাকে নিজের সঙ্গে উঠিয়ে নিয়ে চলে গেল। আমাকে একে আটকাতেই হবে, না হলে সে তার বলি দিয়ে দেবে। তারপর লালিয়া কিছু গ্রামের লোকদেরকে জড়ো করে আর ওদেরকে ওই শাকচুন্নির ব্যাপারে বলে। লালিয়া ঠিক বলছে ভাইরা, আমিও ওই শাকচুন্নিকে নিজের চোখে দেখেছিলাম। ওই শাকচুন্নি হঠাৎ এলো আর এক মহিলাকে ধরে নিজের সঙ্গে নিয়ে গেল। ভাইরা, আমাদের এক্ষুনি ওই শাকচুন্নির পিছু করতে হবে, না হলে সে ওই মহিলার বলি দিয়ে দেবে আর সব সময়ের জন্যে মিনার শরীরকে বশ করে নেবে। তারপর কিছু গ্রামের লোক হাতে মশাল নিয়ে জঙ্গলের দিকে হাঁটা দেয় আর কিছুক্ষণের মধ্যে জঙ্গলে পৌঁছে যায়। ওখানে ওরা শাকচুন্নির আওয়াজ শুনতে পারে। তারপর ওরা আওয়াজটা শুনতে শুনতে শাকচুন্নির ঠিকানাতে পৌঁছে যায়। আরে ওই দেখো ভাইরা, ওই তো শাকচুন্নি, সে ওই দুজনকে বলি দিতে নিয়ে যাচ্ছে। আমাদের কিছু না কিছু করতেই হবে, না হলে ওই শাকচুন্নি ওদের মেরে দেবে। আরে ভাইরা, ওই ওই দেখো, ওই শাকচুন্নির চুল কত লম্বা। আমার মনে হয় এই শাকচুন্নির শক্তিগুলো সব ওর চুলেই আছে। তুমি ঠিক বলছো ভাই, তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি ওই শাকচুন্নির মজা বের করছি। তারপর লালিয়া যায় আর শাকচুন্নির চুলে আগুন লাগিয়ে দেয়। আর চুলে আগুন লাগার পর শাকচুন্নি তরপাতে থাকে। এই মূর্খ মানুষ, তুই এটা কি করলি? আমার চুলে আগুন লাগিয়ে দিলি। আমার সব শক্তি এর মধ্যে ছিল, হায় মরে গেলাম রে। তারপর কিছুক্ষণের মধ্যে শাকচুন্নির ভর মিনার ওপর থেকে চলে যায় আর ও পুরো ঠিক হয়ে যায়। মিনা, তুমি ঠিক হয়ে গেছো, ঠাকুরের অশেষ ধন্যবাদ। হ্যাঁ গো, আমার কি হয়েছিল? আমি এখানে কি করে এলাম?
কিছু না প্রিয়তমা, তুমি বেশি ভেবো না, এখন সব ঠিক হয়ে গেছে। এক গ্রামে এক লোভী গোয়ালা থাকত। তার কাছে একটা কালো রঙের মোষ ছিল। সেই মোষের একটা বাছুর ছিল। সে সব সময় নিজের মায়ের দুধ খাবার জন্য ছটপট করত। এই বাছুর, কি হাম্বা হাম্বা লাগিয়ে রেখেছিস? চুপ করে দাঁড়াতে পারছিস না? সকাল সকাল চেঁচানো শুরু করেছিস। যদি তোকে এর দুধ খেতে দিই তাহলে আমি কি করব? চুপ করে এই ঘাসগুলো খেয়ে নে, না হলে এটাও পাবি না। এমনিতেও এই মোষ বেশি দুধ দেয় না। আমাকে একে রোজ ইঞ্জেকশন দিতে হয়, তবে গিয়ে আমি একটু আধটু দুধ পাই। তারপর সেই লোভী গোয়ালা সেই মোষকে ইঞ্জেকশন দিয়ে দেয় আর তার দুধ দুইতে শুরু করে। আমার কাজ তো হয়ে গেল। এখন একে গ্রামে ছেড়ে দিই, নিজের থেকে ঘাস পাতা খুঁজে খেয়ে নেবে। তারপর সে মোষ ঘুরতে ঘুরতে একটা ক্ষেতে ঢুকে পড়ে। তখনই সেই ক্ষেতের মালিক তাকে দেখে ফেলে। এই মোষ, চল বেরো এখান থেকে। রোজ রোজ আমারই জমি দেখতে পাস নাকি? তোর মালিকটাও তো হেভি কিপটে। তোর দুধ বের করে নেয় আর তোকে এমনি ছেড়ে দেয়। আমি রোজ রোজ তোকে তাড়িয়ে তাড়িয়ে হয়রান হয়ে গেছি। তারপর সে নিরীহ মোষ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পালাতে পালাতে জঙ্গলের দিকে চলে যায়। তক্ষুনি জোর বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির থেকে বাঁচার জন্যে সে একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে যায়। তার কিছুক্ষণে অন্ধকার হয়ে যায়। সেই মোষ অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাক দিতে লাগে। তখনই তার ডাক শুনে একটা ডাইনির ঘুম ভেঙে যায়। আরে, এই মোষ জঙ্গলে কি করছে? এটা নিশ্চয়ই কোনো মানুষের মোষ। এক কাজ করা যাক, আমি এর শরীরকে বশ করে নিই। এর সাহায্যে আমি এই জঙ্গল থেকে বের হতে পারবো। তারপর সেই ডাইনি সোজা সেই মোষের উপরে ভর করে যায়। ওগো, এত রাত হয়ে গেল, আমাদের মোষ এখনো ফিরে আসলো না। কেউ আমাদের মোষকে চুরি করে নিল না তো? আরে না না, তুমি ভয় পেও না, সে আসছে হয়তো। হতে পারে বৃষ্টির জন্য কোথাও দাঁড়িয়ে পড়েছে। তখনই সামনের থেকে ওদের মোষকে আসতে দেখতে পায়। কিরে রামপিয়ারি, আজকে এত দেরি করলি আসতে? কোথায় চড়তে গেছিলিস? তখনই সেই মোষের রাগ হয়ে যায় আর সে কাল্লুকে জোরে শিং মেরে হাওয়াতে উড়িয়ে দেয়। হায় রে, এ তো আমার কোমরে ভেঙে দিল। আরে হতচ্ছাড়া মোষ, তোর এত সাহস, নিজের মালিককে মারছিস? ওগো, তুমি ঠিক আছো তো? তোমার বেশি কিছু লাগেনি তো? আমি ঠিক আছি, কিন্তু এই মোষের কি হলো এবার? রোজ তো নিরীহ শেষে থাকতো। ওগো, হতে পারে বৃষ্টিতে ভেজার কারণে খিটখিটে হয়ে গেছে। আজ রাত্রে একে বিশ্রাম নিতে দেওয়া হোক, কাল সকাল অবধি ভালো হয়ে যাবে। পরের দিন সকাল হওয়ার পর খিদেতে সেই মোষ জোরে জোরে ডাক দিতে শুরু করে। আরে ভাই, এ সকাল সকাল এর কি হয়ে গেল? পুরো ঘুমটাই নষ্ট করে দিল হতচ্ছাড়া। আরে দাঁড়া, আসছি। তারপর তার মালিক মোষের জন্যে ঘাস নিয়ে যায়। সে তার সামনে শুকনো পচা ঘাস ফেলে দেয়। কিরে, আজ আবার তোর কি হয়ে গেল? এই ঘাস কেন খাচ্ছিস না? ঠিক আছে, না খাবি তো না খা, আমার কি। তারপর সে প্রতিবারের মতন তাকে ইঞ্জেকশন লাগায়। তারপর যেই সে তার দুধ দুইতে যায়, সে জোরে তাকে লাথি মারে আর গলা দূরে ছিটকে পড়ে। আরে মরে গেলাম রে, আমার তো কোমরই ভেঙে গেল। আপনি ভালো আছেন তো? না, আমি ভালো নেই। এই হতচ্ছাড়া মোষ তো আমাকে শিং মেরে হাওয়াতে উড়িয়ে দিল। এই হতচ্ছাড়া মোষ আমাকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। তারপর সেই মোষ একটা গোয়ালার বাড়ির বাইরে থেকে যাচ্ছিল। সেইখানে একটা গরুকে বাঁধা দেখলো আর ঠিক তার পাশে সেই গরুর বাছুর বাঁধা থাকে। সেই বাছুরটা নিজের মায়ের দুধ খাবার জন্যে ছটপট করতে থাকে।
এই দেখে সেই ভুতুড়ে মোষটা সেই বাছুরের কাছে যায় আর নিজের মুখ দিয়ে তার দড়িটা ছিঁড়ে দেয়। দড়ি ছিঁড়তেই সেই বাছুর নিজের মায়ের কাছে যায় আর দুধ খেতে শুরু করে। আরে এ কি, এই বাছুর ছাড়া কি করে পেয়ে গেল? আমাকে এক্ষুনি একে আটকাতে হবে, না হলে সব দুধ খেয়ে নেবে। তারপর সে দৌড়ে বাছুরের দিকে যায়। আরে শয়তান বাছুর, সব দুধ তুই খেয়ে নিবি তো আমি বিক্রি কি করবো? চল সর এখান থেকে, পুরো দুধে শুধু আমার অধিকার আছে, চল সর। এই সব দেখে সেই মোষের খুব রাগ হয় আর সে দৌড়ে যায় আর সেই গলাকে গুটিয়ে দেয় আর তাকে হাওয়ায় উড়িয়ে দেয়। ওরে মরে গেলাম রে, এটা কে যে আমাকে এত জোরে গুতিয়ে দিল? হায়, আরে আমার তো কোমরটাই ভেঙে দিল। এইটা কার মোষ? এখানে কি করে চলে আসলো? হায়, আমার তো কোমরটা গেল। তারপর সে মোষ ডাইনিতে পরিণত হয়। আরে মরে গেলাম রে, এ তো কোনো ডাইনি, আমি তো একে সাধারণ মোষ ভেবেছিলাম। এটা কি করে হতে পারে? ডাইনি বোন, আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে বাছুরকে দুধ খেতে আটকাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। তারপর সে মোষ তাকে ছেড়ে দিয়ে এগিয়ে যায়। তারপর সেই মোষের নিজের বাছুরের কথা মনে পড়ে আর সে ফেরত নিজের বাড়ির দিকে রওনা দেয়। ততক্ষণে রাত হয়ে যায়। মনে হচ্ছে আমাদের মোষ ফিরে এসেছে, এটা তারই ডাক, চলো বাইরে গিয়ে দেখা যাক। তারপর সে দুজন নিজের ঘরের বাইরে যায় আর দেখে যে তাদের মোষ বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে। কি রে মোষ, এসে গেলি ঘুরে? তুই সকালে আমার সাথে ভালো করলি না, আর 2 দিন হয়ে গেল একটুও দুধ দিলি না। এক্ষুনি দাঁড়া, আমি 2 দিনের দুধ এক্ষুনি বের করছি। আরে প্রিয়তমা, ভেতর থেকে ওই ইনজেকশনটা নিয়ে আসো তো, যাতে 2 গুণ বেশি দুধ দেয়। এখনই আনছি গো, এ তারই প্রাপ্য। তারপর তার বউ দৌড়ে যায় আর সেই ইনজেকশন নিয়ে আসে। না গো, লাগিয়ে দাও একে ইনজেকশনটা, একে তার শাস্তি পাওয়া উচিত। তারপর যেই কাল্লু তাকে ইনজেকশন লাগাতে যায়, সে আবার থেকে জোরে লাথি মারে আর নিজের আসল রূপে এসে যায়। আরে মরে গেলাম রে, এ তো ডাইনি। ওরে প্রিয়তমা, এ কি করে হতে পারে? আমাদের মোষ তো ডাইনি বেরোলো। হায় রে, এখন কি হবে? হে ভগবান, এই ডাইনি তো আমাদের কাঁচা খেয়ে ফেলবে, দয়া করে আমাদের রক্ষা করো। এই লোভী গোয়ালা, ব্যাস অনেক হয়ে গেল। তুই এই নিরীহ মোষের ওপরে অনেক অত্যাচার করেছিস, এখন তুই বাঁচবি না। আমি তো ভেবেছিলাম ভূত প্রেতরাই খারাপ হয়, কিন্তু তোমরা মানুষেরা মনুষ্যত্বর সব সীমা ছাড়িয়েছ। ডাইনি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে গেছিলাম। কেননা আমাদের গ্রামের সব গোয়ালা নিজের মোষকে ইঞ্জেকশন লাগিয়ে লাগিয়ে লাভ করছিল, তাই আমিও একে ইঞ্জেকশন লাগানো শুরু করলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমাকে মেরে আপনার কি লাভ হবে? কি বললি? এই গ্রামে আরো লোক আছে যারা নিজেদের গরুদের এই বিষাক্ত টিকা দেয়? হ্যাঁ ডাইনি বোন, তাই জন্যেই আমি একে টিকা দেওয়া শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, আমি তোকে একটা শর্ততে ক্ষমা করব। তোমাকে আমার একটা কাজ করতে হবে। গ্রামে যত লোকেরা এই টিকা ব্যবহার করে, তোমাকে ওদের সবাইকে আটকাতে হবে। ততদিন আমি এই মোষের শরীরে থাকবো। তারপর যখন আমার বিশ্বাস হবে যে কোনো গোয়ালা এই টিকা ব্যবহার করছে না, আমি নিজের থেকে এর শরীর ছেড়ে চলে যাব। যা আপনার আদেশ ডাইনি বোন, আমি আজকের থেকেই গ্রামে ঘুরে ঘুরে ওই খোঁজ নেব আর তাদের অভিযোগ দারোগা মশাইকে করব, এদের শাস্তি দেব। তারপর সে গোয়ালা নিজের ভুল শুধরে নেয় আর বাকি গ্রামবাসীদেরও বোঝায়।
তারপর কিছুদিনের মধ্যে সেই ডাইনি সেই মোষের শরীর ছেড়ে জঙ্গলে ফিরে যায়।